পাথর ভাঙার খাদানে এক অনাথ মেয়ে কাজ করত। তার সততা দেখে প্রভাবশালী জমিদারের ছেলে মুগ্ধ হয়ে ওঠে। তারপর যা হলো তাতে আপনাদেরও চোখে জল আসবে। এক গরিব অথচ রূপবতী মেয়ে পাথরের খাদানে দিনমজুরি করত। কিন্তু একদিন খাদান মালিকের ছেলে সেই সহায় সম্বলহীন মেয়েটির ভাঙা ঘরে পৌঁছে মাঝরাতে তার সাথে যে আচরণ করল তা সমাজকে স্তব্ধ করে দেয়। বন্ধুরা, এই রোমাঞ্চকর ঘটনাটি পুরোপুরি জানতে আমাদের ভিডিওটি একদম শেষ অবধি দেখুন এবং ভিডিওতে একটি লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পাথর খাদান থেকে ওরা ধূসর ধুলো চারপাশের বাতাসকে যেন ঢেকে রাখত এবং সেই ধুলোর ভেতরেই ঘাম আর কালিতে মাখা এক তরুণী তার ভাগ্যের সঙ্গে অবিরাম লড়ছিল। তার নাম রীতা। বয়স মেরে কেটে 25-এর আশেপাশে, কিন্তু মুখের মলিনতা এবং চোখের কোণে জমে থাকা বিষাদ বলে দিচ্ছিল যে সে জীবনের এমন কিছু আঘাত পেয়েছে যা কখনোই মেটে না। কয়েক বছর আগে এক মহামারীতে তার বাবা মা মারা যায় এবং সেই মুহূর্ত থেকে তার দুনিয়া যেন ছন্ন ছাড়া হয়ে পড়েছিল। তবে বেঁচে থাকার তাগিদ আর খিদের জ্বালা তাকে হার মানতে দেয়নি। রোজ ভোরে আলো ফোটার আগেই সে খাদানে চলে আসত এবং সারা দিন রোদের নিচে বসে ভারী পাথর ভাঙত। তার হাতের কড়া এবং শাড়িতে লেগে থাকা ধুলো তার সংগ্রাম আর নিঃসঙ্গতার নীরব সাক্ষী ছিল। খাদানের অন্যান্য শ্রমিকরা তাকে তার নামে ডাকত না, সবাই তাকে অভাগী বলে ডাকত, যেন তার সম্পূর্ণ পরিচয় ওই একটি শব্দেই সীমাবদ্ধ হয়ে গেছে। তবুও তার ভেতরে এক অদ্ভুত মনোবল লুকিয়েছিল যা সমস্ত যন্ত্রণা সয়েও তাকে সোজা হয়ে দাঁড়াতে শেখাত। হঠাৎ একদিন সেই খাদানের গেটে একটি ঝকঝকে সাদা গাড়ি এসে ব্রেক কষল। ধুলোর আস্তরণ ভেদ করে গাড়ি থেকে নামল শহরের সবচেয়ে বিখ্যাত ব্যবসায়ী, জমিদার মহেন্দ্র রায়ের একমাত্র উত্তরাধিকারী আরিয়ান রায়। দামি চশমা, উদ্ধত হাঁটাচলা এবং চোখে প্রবল আত্মবিশ্বাস নিয়ে সে জীবনের প্রথমবার তার বাবার সাম্রাজ্য পরিদর্শন করতে এই খাদানে পা রেখেছিল। কিন্তু রীতার দিকে নজর পড়তেই সে কয়েক মুহূর্তের জন্য পাথর হয়ে গেল। ধুলো মাখা ওই তরুণীর মুখে সে এক অদ্ভুত মায়া এবং সারল্য দেখতে পেল। সেই সৌন্দর্য কোনো মেকআপের মোহ ছিল না, বরং তা ছিল রোদ আর দারিদ্র্যের আগুনে পুড়ে খাঁটি সোনায় পরিণত হওয়া এক স্নিগ্ধতা। আরিয়ান হয়তো জীবনে প্রথমবার কাউকে এমন মুগ্ধ দৃষ্টিতে দেখছিল, যেখানে কেবল মোহ ছিল না, ছিল এক অজানা টান যা তার মনকে ছুঁয়ে যাচ্ছিল এবং তাকে বারবার রীতার দিকেই ফিরে তাকাতে বাধ্য করছিল। অন্যদিকে এই বড়লোকদের নিয়ে রীতার মনে কোনো কৌতূহল ছিল না। তার কাছে জীবনের প্রতিটি দিন ছিল কেবল ঘাম ঝরানো আর নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার এক নির্মম রুটিন। কিন্তু সে ঘুণাক্ষরেও জানত না যে আজ তার ওপর যে দৃষ্টি পড়েছে তা তার জীবনকে এমন এক নতুন পথে নিয়ে যাবে যেখান থেকে পেছনে ফেরা আর সম্ভব হবে না। কারণ আরিয়ানের মনে তৈরি হওয়া এই কৌতূহল এবার এক গভীর জেদে রূপ নিতে যাচ্ছিল, আর এই জেদটাই ভবিষ্যতে এমন এক কাহিনীর জন্ম দিতে চলেছিল যেখানে থাকবে প্রেম, আত্মত্যাগ এবং সমাজের এমন কিছু বেড়াজাল যা প্রতিটি মানুষের আসল চরিত্র মানুষের সামনে তুলে ধরবে। রৌদ্রতপ্ত আকাশের নিচে পাথর ভাঙার সময় রীতার বিন্দুমাত্র ধারণা ছিল না যে কেউ তাকে এমন দৃষ্টিতে পর্যবেক্ষণ করছে যেন তার জীবনের সমস্ত নীরব সংগ্রাম তার চোখে ফুটে উঠেছে, আর সেই সংগ্রাম পড়ার অদম্য ইচ্ছা কারো মনে দানা বেঁধেছে। আরিয়ান রায় বেশ কিছুক্ষণ সেখানেই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার চোখ বারবার রীতার দিকেই ফিরে যাচ্ছিল, আর সে নিজের মনকেই প্রশ্ন করছিল যে এই অতি সাধারণ চেহারার মেয়েটির মাঝে এমন কি জাদু আছে যা তাকে চুম্বকের মতো টানছে। সে তার সুপারভাইজারকে নিচু স্বরে জিজ্ঞেস করল, এই মেয়েটিকে? উত্তর এলো, স্যার, ও হলো রীতা, খাদানে কাজ করা এক অনাথ মেয়ে, খুব চুপচাপ স্বভাবের, কারো সাথে আড্ডা দেয় না আর শুধু নিজের কাজ নিয়েই থাকে। এ কথা কানে যেতেই আরিয়ানের ভেতরটা যেন মোচড় দিয়ে উঠল। সে পুনরায় রীতার দিকে তাকালো, যে কোনো আক্ষেপ ছাড়াই কড়া রোদে পাথর ভাঙছিল, যেন এই পরিশ্রমে তার কিছুই যায় আসে না। কিন্তু তার মুখের মলিনতা এবং চোখের গভীরতা বুঝিয়ে দিচ্ছিল যে সে প্রতিদিন ভেতর থেকে ভেঙে চুরমার হয়, আর তারপর নিজেকে সামলে নিয়ে আবার নতুন করে লড়াই শুরু করে। হঠাৎ করে রীতার হাত থেকে হাতুড়ি ফসকে গেল এবং ধারালো পাথরের একটি টুকরো ছিটকে এসে তার হাতে লাগল। লাল রক্তে তার হাত ভিজে গেল, কিন্তু সে টু শব্দটিও করল না।
শুধু দাঁতে দাঁত চেপে গভীর যন্ত্রণাটা হজম করে নিল, আর তারপর নিজের শাড়ির আঁচল দিয়ে রক্ত মুছে আবার পাথর ভাঙতে শুরু করল, যেন কিছুই ঘটেনি। এই দৃশ্য দেখে আরিয়ানের বুক ভীষণ ব্যথায় মোচড় দিয়ে উঠল। সে তৎক্ষণাৎ সামনের দিকে এগিয়ে গেল এবং প্রথমবার তার একেবারে কাছে এসে দাঁড়াল। রীতা যখন তাকে সামনে দেখল, তখন এক মুহূর্তের জন্য ঘাবড়ে গেল, কারণ তার মতো গরিবের দুনিয়ায় এমন বড় লোকেরা শুধু দূর দিয়েই হেঁটে যেত। কাছে এসে কথা বলাটা যেন কল্পনারও অতীত। কিন্তু আরিয়ান কিছু না ভেবেই তার রক্তমাখা হাত ধরে ফেলল এবং বলল, তোমার রক্ত পড়ছে, কাজ বন্ধ করো। রীতা এক ঝটকায় নিজের হাত ছাড়িয়ে নিল এবং শান্ত অথচ দৃঢ় স্বরে বলল, ব্যথা সহ্য করা আমাদের প্রতিদিনের রুটিন বাবু, আপনি নিজের কাজে মন দিন। তার এই সোজাসাপটা উত্তর আরিয়ানকে ভেতর থেকে নাড়িয়ে দিল, কারণ প্রথমবার কেউ তার মুখের উপর এভাবে কথা বলেছিল, বিনা ভয়ে, বিনা লোভে, মাথা উঁচু করে। সে কয়েক মুহূর্ত তাকে পলকহীনভাবে দেখতে লাগল এবং তারপর মুচকি হেসে বলল, ব্যথা সহ্য করা নিয়তি হতে পারে, কিন্তু তাকে অবহেলা করা মোটেও ঠিক নয়। এই কথা বলে সে সুপারভাইজারকে ইশারা করল যেন রীতাকে আজকের মতো ছুটি দেওয়া হয়। কিন্তু রীতা মুহূর্তের মধ্যে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করল আর বলল, কাজ না করলে পেটে ভাত জুটবে না বাবু, আমাদের মতো মানুষের জন্য ছুটি বিলাসের মতো। এই কথা শুনে আরিয়ানের মনে তার প্রতি এক অগাধ শ্রদ্ধার জন্ম নিল। এবার এটা কেবল মোহ ছিল না, বরং এমন এক গভীর অনুভূতি ছিল যা তাকে রীতার আরও কাছে টেনে নিচ্ছিল। আর ঠিক সেই মুহূর্তেই সে মনে মনে শপথ নিল যে এই মেয়েটির জীবনকে সে এই রুক্ষ পাথরের মাঝে শেষ হতে দেবে না। কিন্তু সে ঘুণাক্ষরেও জানত না যে তার এই পদক্ষেপ শুধু রীতার নয়, তার নিজের জীবনকেও এমন এক বিশাল ঝড়ে ভাসিয়ে দিতে চলেছে, যেখানে পদে পদে তাকে নিজের রক্তের সম্পর্কের সাথেই লড়াই করতে হবে। আর এখান থেকেই শুরু হতে চলেছিল এমন এক অধ্যায় যা ভালোবাসা আর সামাজিক অহংকারের সবচেয়ে বড় উদাহরণ হিসেবে পরিচিত হতে চলেছিল। আরিয়ান রায় সেদিন খাদান থেকে ফিরে তো গেল, কিন্তু তার মনটা ওই রুক্ষ পাথরের মাঝেই রীতার কাছে আটকা পড়ে রইল। সারা রাত সে তার বিলাসবহুল বিছানায় এপাশ ওপাশ করতে লাগল। তার চোখের সামনে বারবার একই দৃশ্য ভেসে উঠছিল, যখন রীতা রক্তমাখা হাত নিয়েও কোনো অভিযোগ ছাড়াই পাথর ভাঙছিল, আর যখন সে তার হাত ছাড়িয়ে নিয়ে বলেছিল যে ব্যথা সহ্য করা তাদের প্রতিদিনের রুটিন। এই বাক্যটি আরিয়ানের হৃদয়ের একেবারে গভীরে গেঁথে গিয়েছিল, কারণ সে তার জীবনে কখনোই এমন সাহস এবং আত্মসম্মান দেখেনি যেখানে অসহায়ত্ব থাকার পরও মানুষ কারো কাছে মাথা নত করতে রাজি হয় না। পরদিন সকালে সূর্য ওঠার আগেই আরিয়ান আবার খাদানে পৌঁছে গেল। এবার তার চেহারায় শুধু কৌতূহল ছিল না, বরং এক অদ্ভুত ছটপটানি ছিল, যেন সে কোনো অমীমাংসিত প্রশ্নের উত্তরের খোঁজে এসেছে। খাদানে কাজ করা শ্রমিকরা তাকে দেখে হতবাক হয়ে গেল, কারণ জমিদারের ছেলে এত সকালে কখনোই তাদের মাঝে আসত না। কিন্তু আরিয়ানের চোখ শুধু একটি নির্দিষ্ট মুখই খুঁজছিল। আর কিছুক্ষণ পরেই সে রীতাকে দেখতে পেল, যে আগের মতোই নিজের কাজে ব্যস্ত ছিল, যেন গতদিনের ঘটনা তার কাছে কোনো গুরুত্বই রাখে না। আরিয়ান ধীর পায়ে তার কাছে গেল এবং এবার তার কণ্ঠে আগের মতো মালিকের সুর ছিল না, বরং এক বিনয় ছিল। সে বলল, তুমি প্রতিদিন এত ভারী কাজ করো, কখনো হাঁপিয়ে ওঠো না? রীতা তার দিকে না তাকিয়েই জবাব দিল, হাঁপিয়ে ওঠার অধিকার শুধু ধনীদের থাকে বাবু, গরিব যদি হাঁপিয়ে যায় তবে সে না খেয়েই মরে যাবে। এই কথা শুনে আরিয়ান কিছুক্ষণের জন্য নির্বাক হয়ে গেল, কিন্তু সে হাল ছাড়ল না। সে সেখানেই দাঁড়িয়ে রইল আর বলল, আমি যদি তোমাকে সাহায্য করতে চাই তবে কি তুমি ফিরিয়ে দেবে? এবার রীতা তার দিকে তাকালো, তার চোখে স্পষ্ট বিরক্তি ছিল, আর সে বলল, সাহায্য আর করুণার মধ্যে অনেক তফাৎ থাকে বাবু, আর আমাদের মতো গরিবদের জন্য প্রতিটি সাহায্যের পেছনে কোনো না কোনো স্বার্থ লুকিয়ে থাকে। তাই আমরা স্বার্থ না বুঝে কারো থেকে কিছু নিই না। রীতার এই কথা সরাসরি আরিয়ানের বুকে গিয়ে বিঁধল, কারণ প্রথমবার সে বুঝতে পারল যে তার বড়লোক হওয়াই তার এবং রীতার মাঝের সবচেয়ে বড় বাধা। কিন্তু সেই বাধা পেরোনোর জেদ এবার তার ভেতরে আরও বেশি জোরালো হয়ে উঠেছিল। সে দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি যদি বলি যে আমার তোমার কাছ থেকে কোনো স্বার্থের প্রয়োজন নেই তবে? রীতা ম্লান হাসল, কিন্তু সেই হাসিতে লুকিয়েছিল চাপা কষ্ট। সে বলল, এই পৃথিবীতে কোনো কিছুই বিনা স্বার্থে পাওয়া যায় না বাবু, বিশেষ করে আমাদের মতো অসহায় মানুষদের তো একদমই নয়। এই কথা শুনে আরিয়ান বুঝে গেল যে রীতার বিশ্বাস অর্জন করা এত সহজ হবে না, কিন্তু এবার সে হার মানার পাত্র ছিল না। সে মনে মনে ঠিক করে নিয়েছিল যে সে এই দূরত্ব মুছে ফেলবেই, তা এর জন্য তাকে নিজের পরিবারের বিরুদ্ধে কেননা রুখে দাঁড়াতে হয়। ঠিক সেই মুহূর্তে দূরে দাঁড়িয়ে থাকা কয়েকজন শ্রমিক নিজেদের মধ্যে কানাঘুষো করতে লাগল।
কারণ তারা বুঝতে পারছিল যে মালিকের ছেলে একজন সাধারণ নারী শ্রমিকের প্রতি প্রয়োজনের চেয়ে বেশি আগ্রহ দেখাচ্ছে। আর এই খবর যদি জমিদার মহেন্দ্র রায়ের কান পর্যন্ত পৌঁছায়, তবে খাদানের ডিনামাইটের চেয়েও ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটতে পারে। কিন্তু আরিয়ান এসব ফিসফিসানি থেকে বেখবর হয়ে নিজের মনের ডাক শুনছিল, আর রীতা তার অতীতের ভয়ে গুটিয়েছিল। এই দুজনের মাঝে বাড়তে থাকা অদ্ভুত নৈকট্য এমন এক ঝড়ের সংকেত দিচ্ছিল যা খুব দ্রুতই সবকিছু তছনছ করে দিতে চলেছিল। সেদিন খাদানের রোদ যেন একটু বেশিই প্রখর ছিল, কিন্তু তার চেয়েও বেশি প্রখর ছিল আরেকটা জিনিস, যা ধীরে ধীরে মানুষের নোংরা নজর আর কথায় ছড়াতে শুরু করেছিল। কারণ এবার আর এই খবরটা চাপা ছিল না যে জমিদার মহেন্দ্র রায়ের একমাত্র ছেলে আরিয়ান রায় রোজ রোজ খাদানে আসতে শুরু করেছে, আর তার চোখ অন্য কারোর দিকে নয়, শুধু ওই অনাথ শ্রমিক রীতার ওপরই আটকে থাকে, যাকে মানুষ এতদিন কেবল এক হতভাগী মেয়ে মনে করত। কিন্তু এখন সেই মেয়েটি খাদানের আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল। আর এই আলোচনার মধ্যে ছিল বিষ, ছিল কটাক্ষ, আর ছিল সেই সমাজ যে কোনো গরিব মেয়েকে ওপরে উঠতে দেখার আগেই তাকে টেনে নিচে নামাতে চায়। সকালের সময় ছিল, সূর্য তখনও ঠিকমতো ওঠেনি, কিন্তু রীতা নিজের কাজে লেগে পড়েছিল, যেমনটা সে প্রতিদিন করে। তার মুখে সেই গাম্ভীর্য, সেই নীরবতা আর সেই কষ্ট ছিল যা সে নিজের অভ্যাসে পরিণত করে নিয়েছিল। কিন্তু আজ তার চারপাশে কিছু একটা অস্বাভাবিক লাগছিল। মানুষ তাকে কাজ করতে দেখছিল ঠিকই, কিন্তু তাদের ঠোঁটে বাঁকা হাসি আর চোখে অদ্ভুত এক কৌতুক ছিল, যেন তারা কোনো নতুন বিনোদন পেয়ে গেছে। তখনই পেছন থেকে কোনো এক মহিলা শ্রমিকের কর্কশ কণ্ঠ ভেসে এলো, আরে দেখ দেখ, এবার আমাদের রীতা তো খুব ভিআইপি হয়ে গেছে, মালিকের ছেলের নজর যে আটকেছে এর ওপর। আর তারপর আরও কয়েকজন শ্রমিক হো হো করে হাসতে লাগলো। তাদের হাসিতে মজার চেয়ে অপমান বেশি ছিল, যেন তারা তাকে ছোট করে নিজেদের বড় প্রমাণ করতে চাইছে। রীতা এসব শুনল, কিন্তু মাথা নিচু করে নিজের কাজ চালিয়ে গেল। কারণ সে জানত যে এই সমাজে নারীদের সম্মান মাটির পাত্রের মতো হয়। একবার ফাটল ধরলে তারপর সত্যিটা যাই হোক না কেন, মানুষ তাকে ভাঙা পাত্র হিসেবেই বিচার করে। কিন্তু ভেতরে ভেতরে এই কথাগুলো তাকে তীরের মতো বিদ্ধ করছিল। প্রতিটি শব্দ যেন কাঁটা হয়ে তার বুকে বিঁধছিল। তবুও সে নিজের চেহারায় কোনো প্রতিক্রিয়া ফুটে উঠতে দিল না, কারণ সে জানত যদি সে প্রতিবাদ করে তবে এই আগুন আরও বেশি করে ছড়িয়ে পড়বে। তখনই দূর থেকে একটি চেনা সাদা গাড়ি আসতে দেখা গেল, এবং গাড়িটি খাদানের কাছে এসে থামতেই সবার নজর একসঙ্গে সেদিকে ঘুরে গেল। গাড়ি থেকে নামল আরিয়ান রায়। আজ তার মুখে আগের চেয়েও বেশি কাঠিন্য ছিল, যেন সে কিছু একটা শক্ত সিদ্ধান্ত নিয়ে এসেছে। সে এদিক ওদিক তাকালো এবং সোজা রীতার দিকে এগিয়ে গেল। এবার সবার চোখ তাদের দুজনের ওপর আটকে গেল, এবং ফিসফিসানি আরও বহুগুণ বেড়ে গেল। কিন্তু আরিয়ান কারও তোয়াক্কা করল না। সে রীতার সামনে গিয়ে দাঁড়ালো এবং বলল, আমার তোমার সাথে কথা আছে। রীতা তার দিকে না তাকিয়েই রুক্ষ স্বরে উত্তর দিল, আমার কাজের মাঝে কোনো সময় নেই বাবু, আপনি এখান থেকে যান। কিন্তু এবার আরিয়ান পিছু হটার মানুষ ছিল না। সে একটু চড়া গলায় বলল, এই পাথর ভাঙা যতটা জরুরি, আমার কিছু কথাও ততটাই জরুরি, আর আমি আজ কথা না বলে নড়ব না। তার কণ্ঠে এক অদ্ভুত অধিকার বোধ ছিল, যা শুনি চারপাশে দাঁড়িয়ে থাকা শ্রমিকরা আরও বেশি আগ্রহী হয়ে উঠল। রীতা অবশেষে হাতুড়ি থামালো এবং তার দিকে ঘুরল। তার চোখের রাগও ছিল, আবার আতঙ্কও ছিল, কারণ সে বুঝতে পারছিল যে এসব কিছু এবার তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। সে ধীর গলায় বলল, আপনি কি দেখতে পাচ্ছেন না মানুষ কি সব আজে বাজে কথা বানাচ্ছে? কেন আমার জীবনটাকে আরও দুর্বিষহ করে তুলছেন? আরিয়ান প্রথমবার তার চোখের দিকে সরাসরি তাকিয়ে বলল, আমার মানুষের কথায় কিচ্ছু যায় আসে না, আমার শুধু তোমাকে নিয়ে কথা। এই কথা শুনতেই রীতা যেন পাথর হয়ে গেল। সে সাথে সাথে দৃষ্টি সরিয়ে নিল এবং বলল, এসব বলবেন না বাবু, কারণ আপনার কাছে এটা শুধু একটা খেয়াল হতে পারে, কিন্তু আমার জন্য এটা পুরো জীবনের প্রশ্ন। আমি এমনিতেই জীবনে অনেক কিছু হারিয়েছি, এখন আর নতুন করে কিছু হারানোর মতো অবস্থা আমার নেই। তার গলা কাঁপছিল, কিন্তু তার কথায় সততা ছিল, যন্ত্রণা ছিল, আর এমন এক ভয় ছিল যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আরিয়ান এক পা এগিয়ে এসে বলল, আমি যদি কথা দিই যে আমি তোমাকে কিছু হারাতে দেব না তবে? রীতা তেতো হাসির সাথে বলল, এই কথাগুলো শুনতে খুব সিনেম্যাটিক লাগে বাবু, কিন্তু বাস্তবে এর কোনো দাম নেই। কারণ যখন ঝড় আসে তখন বড় লোকেরা ছাতায় আশ্রয় নেয়, আর গরিব লোকেরা একাই বৃষ্টিতে ভেজে। এই কথা শুনে আরিয়ানের চেহারা গম্ভীর হয়ে গেল।
সে প্রথমবার অনুভব করল যে রীতা শুধু সমাজের সাথেই নয়, তার নিজের মনের সাথেও লড়ছে, কারণ সে তাকে ভরসা করতে ভয় পায়। ঠিক তখনই পেছন থেকে কেউ একজন ব্যঙ্গ করে বলে উঠল, আরে মালিকের ছেলে, এবার তো বিয়েও করে নাও আমাদের রীতাকে। আর তারপর সবাই হো হো করে হেসে উঠল। এই হাসি এবার আগের চেয়েও বেশি তীক্ষ্ণ আর অপমানজনক ছিল। আরিয়ান ঘুরে সেই লোকটির দিকে রাগী চোখে তাকাল। তার চোখে ক্রোধ স্পষ্ট দেখা যাচ্ছিল। কিন্তু রীতা সাথে সাথে মাঝে এসে বলল, কিছু বলবেন না বাবু, আপনি যত তর্ক করবেন মানুষ তত বেশি নোংরা কথা বলবে। তারপর সে অত্যন্ত ধীর গলায় বলল, আপনি দয়া করে এখান থেকে চলে যান, সবার জন্য এটাই ভালো হবে। কিন্তু আরিয়ান এবার মুখ বুজে থাকার মতো ছেলে ছিল না। সে উঁচু গলায় বলল, সবাই কান খুলে শুনে রাখো, আমি যদি এখানে আসি তবে নিজের ইচ্ছায় আসি, আর কারও এই অধিকার নেই যে সে কারো চরিত্রের দিকে আঙুল তুলবে। তার এই কথা শুনে কিছুক্ষণের জন্য সেখানে শ্মশানের মতো নীরবতা নেমে এলো। কিন্তু এই নীরবতা ছিল এক ভয়ঙ্কর ঝড়ের পূর্বাভাস। ঠিক সেই সময় সেখানে আরেকটি দামি গাড়ি এসে ব্রেক কষল, আর তা থেকে নামলেন স্বয়ং জমিদার মহেন্দ্র রায়। রাগে তার চেহারা টকটকে লাল হয়েছিল, আর চোখে যেন লাভা জ্বলছিল, যেন তিনি সমস্ত ঘটনা জেনে গেছেন। তিনি গাড়ি থেকে নেমেই বজ্রকণ্ঠে বললেন, আরিয়ান, এসব কি নাটক শুরু করেছ তুমি? তার গলা শুনতেই পুরো পরিবেশ থমথমে হয়ে গেল। সবাই ভয়ে সিটিয়ে গেল, আর আতঙ্কে তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। কারণ এবার যা হতে চলেছিল তা হয়তো তার সবচেয়ে খারাপ স্বপ্নের চেয়েও ভয়ঙ্কর ছিল। আরিয়ান তার বাবার দিকে তাকালো, কিন্তু এবার তার চোখে কোনো ভয় ছিল না, বরং এক অটল আত্মবিশ্বাস ছিল, যেন সে এবার আর কোনো মতেই পিছু হটবে না। মহেন্দ্র রায় রাগে গজগজ করতে করতে তার কাছে এলেন এবং বললেন, তোমার একটুও লজ্জা করে না এভাবে এক রাস্তার মেয়ের পেছনে ঘুরতে? এটাই কি শিক্ষা দিয়েছি আমি তোমাকে? এই কথা শুনে রীতার মাথা আরও নিচু হয়ে গেল। তার চোখ ফেটে জল বেরিয়ে এলো। কিন্তু সে নিজেকে শক্ত করল, কারণ সে জানত যে এই লড়াই এবার আর শুধু তার নেই, বরং আকাশ আর পাতালের সংঘাত হয়ে দাঁড়িয়েছে। আরিয়ান দীর্ঘশ্বাস ফেলল এবং তার বাবার চোখের দিকে সোজা তাকিয়ে বলল, মানুষকে সম্মান করতে শেখা যদি লজ্জার বিষয় হয়, তবে হ্যাঁ, আমার একদমই লজ্জা করে না। এই কথা শুনতেই মহেন্দ্র রায়ের রাগের পারদ আরও চড়ে গেল। তিনি সবার সামনে এমন এক চরম সিদ্ধান্ত নেওয়ার মনস্থির করলেন যা কেবল রীতার নয়, আরিয়ানের ভবিষ্যৎও বদলে দিতে চলেছিল। আর খাদানের রুক্ষ পাথর এবার সাক্ষী হতে চলেছিল সেই প্রলয়ের, যা আগামী সময় সবকিছু চূর্ণ বিচূর্ণ করে দিতে পারে। সেদিন খাদানে যা ঘটল তা যেন সবার মনে এক তীব্র আতঙ্ক আর চাঞ্চল্য সৃষ্টি করেছিল। কারণ প্রথমবার কেউ প্রকাশ্যে পরাক্রমশালী মহেন্দ্র রায়ের মুখের ওপর গলা তুলে কথা বলেছিল, আর সে ছিল তার নিজেরই রক্ত ছেলে আরিয়ান রায়। আর অন্যদিকে দাঁড়িয়েছিল রীতা, যে এই অপ্রত্যাশিত ঝড়ের মাঝে নিজেকে স্থির রাখার চেষ্টা করছিল, কিন্তু পরিস্থিতি দ্রুত তার হাতের বাইরে চলে যাচ্ছিল। মহেন্দ্র রায়ের চোখে আগুন স্পষ্ট দেখা যাচ্ছিল। তিনি কঠিন গলায় বললেন, আরিয়ান, তুমি কি বুঝতে পারছো তুমি কি ভুল করছো? এই মেয়ে আমাদের দুনিয়ার নয়, সে শুধুই একজন দিনমজুর। আর তোমার বংশ, তোমার স্টেটাস, তোমার পরিবার, এসবের কি কানাকড়িও দাম নেই তোমার কাছে? আরিয়ান বিন্দুমাত্র দ্বিধা না করে উত্তর দিল, মানুষের আসল দাম তার ব্যাংক ব্যালেন্সে নয়, বরং তার মননশীলতায় থাকে। আর রীতার মন ওই সব কিছুর চেয়ে অনেক বিশাল, যার অহংকারে আপনি মাটিতে পা ফেলেন না। এই কথা শুনতেই চারপাশে দাঁড়িয়ে থাকা শ্রমিকদের মাঝে শোরগোল পড়ে গেল, কারণ কেউ কল্পনাও করতে পারেনি যে জমিদারের ছেলে এই পর্যায় পর্যন্ত গিয়ে তার বাবার মুখের ওপর কথা বলবে। রীতা এসব শুনে ভেতরে ভেতরে থরথর করে কাঁপছিল। তার দু চোখ জলে ভরে এলো, কিন্তু সে নিজেকে সামলে নিয়ে কাঁপা গলায় বলল, থামুন বাবু, এসব আমার জন্যই হচ্ছে। আপনাদের বাপ ছেলের মাঝে যা চলছে তাতে আমাকে টানবেন না। আমি একজন সামান্য শ্রমিক, আর আমাকে আমার মতো করেই বাঁচতে দিন। তার কণ্ঠে যেমন যন্ত্রণা ছিল, তেমনি এক কাতর আকুতিও ছিল। কিন্তু এবার জল এতটা গড়িয়ে গিয়েছিল যে পেছনে ফেরা কারোর জন্যই আর সম্ভব ছিল না। মহেন্দ্র রায় রীতার দিকে তাকালেন। তার চোখে চরম ঘৃণা ছিল। তিনি কর্কশ গলায় বললেন, তুমি আমার ছেলেকে জাদু করেছ। তোমার সাহস কি করে হলো আমার ছেলের জীবনে ঢোকার? এই কথা শুনতেই রীতার বুকে যেন কেউ হাতুড়ি পেটাল। সে সাথে সাথে মাথা তুলল, এবং জীবনের প্রথমবার তার চোখে ভয়ের জায়গায় একটা স্ফুলিঙ্গ ছিল।
সে বলল, আমি কাউকে ইশারা করিনি বাবু, আপনার ছেলে নিজের ইচ্ছা এসেছে, আর আমার গরিব হওয়া যদি পাপ হয় তবে আমি এই পাপ রোজ করি, কিন্তু নিজের আত্মসম্মান আমি কখনোই বিক্রি করি না। তার এই সোজাসাপটা উত্তর সেখানে দাঁড়িয়ে থাকা প্রতিটি মানুষকে স্তব্ধ করে দিল, কারণ এই সেই রীতা যে চিরকাল মুখ বুজে সব সহ্য করত, কিন্তু আজ তার ভেতরের ঘুমন্ত আত্মসম্মান গর্জে উঠেছিল। আরিয়ান অত্যন্ত গর্বের সাথে তার দিকে তাকালো এবং বলল, বাবা, এবার অন্তত আপনার বোঝা উচিত যে এই মেয়েটি মোটেও দুর্বল নয়, আর আমি কোনোভাবেই এর থেকে দূরে থাকতে পারব না। এই কথা শুনে মহেন্দ্র রায় রাগে অন্ধ হয়ে নিজের চূড়ান্ত সিদ্ধান্ত শুনিয়ে দিলেন। তিনি হুঙ্কার দিয়ে বললেন, আজকের পর যদি তুমি এই মেয়ের সাথে বিন্দুমাত্র সম্পর্ক রাখার চেষ্টা করো, তবে আমি তোমাকে আমার সমস্ত প্রপার্টি থেকে বেদখল করে দেব, আর ধরে নেব আমার ছেলে মরে গেছে। এই কথা শুনতেই সবাই পাথর হয়ে গেল, কারণ এটি কোনো সাধারণ ধমক ছিল না। এটি ছিল একজন ক্ষমতাধর বাবার তার ছেলেকে পুরোপুরি ত্যায্য করার ঘোষণা। কিছুক্ষণের জন্য শ্মশানের নিস্তব্ধতা নেমে এলো। চারপাশের ধুলোমাখা বাতাসও যেন থমকে গিয়েছিল। সবার নজর এবার আরিয়ানের ওপর আটকে ছিল, যে সে কি জবাব দেয়। আরিয়ান কয়েক মুহূর্তের জন্য চোখ বন্ধ করল, যেন সে নিজের ভেতরে চলা ঝড়টাকে সামলানোর চেষ্টা করছে। তারপর সে ধীরে সুস্থে চোখ খুলল এবং তার বাবার দিকে তাকিয়ে বলল, একজন ভালো মানুষকে ভালোবাসা আর তাকে সম্মান করা যদি এত বড় অপরাধ হয়, তবে আমার আপনার ওই কোটি টাকার সম্পত্তি চাই না, আমি আপনার সব কিছু ছাড়তে রাজি আছি। এই কথা শুনতেই মহেন্দ্র রায়ের মুখ রাগে কালচে লাল হয়ে গেল। তিনি দাঁতে দাঁত চেপে বললেন, বেশ, আজ থেকে তুমি আমার কাছে মৃত। আর এই কথা বলে তিনি সজোরে গাড়ির দরজা আটকে সেখান থেকে চলে গেলেন। তার যাওয়ার পরেই খাজানে এক অদ্ভুত গুমোট নীরবতা নেমে এলো, যেন সবাই এই মাত্র কোনো এক প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় বয়ে যেতে দেখল। রীতা এসব দেখে মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়েছিল। সে ডুকরে কেঁদে উঠে বলল, আপনি এটা কি সর্বনাশ করলেন বাবু? আপনার সুন্দর জীবনটা ছাই হয়ে যাবে আমার কারণে। আরিয়ান শান্ত কিন্তু অত্যন্ত দৃঢ় গলায় বলল, জীবন তখন ছাই হয় যখন মানুষ তার বিবেকের গলা টিপে মারে, আর আমি তা কিছুতেই করতে পারব না। রীতার চোখ থেকে অঝরে জল বইতে লাগল। সে বলল, এই নিষ্ঠুর সমাজ আমাদের বাঁচতে দেবে না, মানুষ আমাদের কখনোই স্বাভাবিকভাবে মেনে নেবে না। আপনি এই সহজ সত্যিটা বুঝতে পারছেন না কেন? আরিয়ান তার গালের চোখের জল মুছিয়ে দিয়ে বলল, সমাজ কবে কাকে শান্তিতে বাঁচতে দেয় রীতা? আমরা যদি শুধু ভয় পেয়েই বসে থাকি, তবে আমরা কখনোই সত্যিকারের বাঁচতে পারব না। এই কথা শুনে রীতার মনে এক অদ্ভুত অনুভূতির সৃষ্টি হল। জীবনের প্রথমবার তার মনে হল যে সত্যি সত্যিই কেউ একজন আছে যে পাথরের মতো তার পাশে দাঁড়িয়ে আছে। কিন্তু পরক্ষণেই তার ভেতরের আতঙ্ক আবার মাথাচাড়া দিয়ে উঠল, কারণ সে তার পুরো জীবনে শুধু বঞ্চনা আর ধোঁকাই দেখেছে, আর তার নিজের চোখকেই বিশ্বাস হচ্ছিল না যে এসব সত্যিই তার সাথে ঘটছে। অন্যদিকে খাদানের শ্রমিকরা তখনও পুতুলের মতো দাঁড়িয়েছিল, কিন্তু তাদের চোখে হাজারো প্রশ্ন ছিল। কেউ সমবেদনা নিয়ে দেখছিল, তো কেউ তখনও আড়ালে কটূক্তি করার জন্য মুখিয়েছিল, কারণ সমাজ এত সহজে বদলায় না, আর এটাই ছিল পৃথিবীর সবচেয়ে রূঢ় বাস্তবতা। ঠিক সেই সময় খাদানের সুপারভাইজার হন্তদন্ত হয়ে ছুটে এলো এবং রীতাকে বলল, তোমাকে বড়বাবু এই মুহূর্ত থেকে কাজ থেকে তাড়িয়ে দিয়েছেন, তুমি আর এই খাদানে ঢুকতে পারবে না। এই কথা শুনতেই রীতার পায়ের তলা থেকে মাটি সরে গেল, কারণ এই হাড় ভাঙা খাটুনিটাই ছিল তার বেঁচে থাকার একমাত্র সম্বল। সে চরম আতঙ্কে বলে উঠল, কিন্তু আমি এখন কোথায় যাব? আমার কাছে তো থাকার মতো কোনো জায়গাই নেই। সুপারভাইজার বিরক্তি নিয়ে কাঁধ ঝাঁকিয়ে বলল, সেসব আমি বলতে পারবো না, এটা সরাসরি মালিকের নির্দেশ। রীতা সেখানেই ধুলোর ওপর বসে পড়ল। তার চোখ দিয়ে শ্রাবণের ধারার মতো জল পড়ছিল। তার গোছানো জীবন যেন এক লহমায় আবার তছনছ হয়ে গিয়েছিল। আরিয়ান যখন এসব দেখল, তখন তার ভেতর রাগ আর কষ্ট দুটোই একসঙ্গে উথলে উঠল। সে রীতাকে দু হাতে টেনে তুলল এবং বলল, এখন তোমার কোনো কিছু নিয়ে চিন্তা করার দরকার নেই, আমি সব সময় আছি তোমার সাথে। রীতা তার দিকে তাকালো। তার চোখে তখনও ভয় বাসা বেঁধেছিল, কিন্তু সেই ভয়ের অন্ধকারের মাঝে আশার এক ছোট্ট জোনাকিও ছিল, যা হয়তো প্রথমবার তার মনে আলো ছড়াচ্ছিল। কিন্তু সে বিন্দু বিসর্গ জানত না যে এই পথটা যতটা মসৃণ দেখাচ্ছে ততটা মসৃণ আদতেও নয়, কারণ এবার এই লড়াই শুধু তাদের দুজনের ছিল না, বরং পুরো একটা স্বার্থান্বেষী সমাজ এবং একটি প্রতাপশালী পরিবারের বিরুদ্ধে এক রক্তক্ষয়ী যুদ্ধে পরিণত হয়েছিল।
আর এই অসম যুদ্ধে সামনে কি অপেক্ষা করছে তা ঘুণাক্ষরেও কেউ জানত না। তবে এতটুকু নিশ্চিত ছিল যে আগামী দিনগুলো এই দুজনের জীবনকে এমন এক খাদের কিনারায় নিয়ে দাঁড় করাবে যেখান থেকে পেছনে ফেরা একেবারে অসম্ভব হয়ে পড়বে। সেদিনের পর থেকে যেন পুরো দুনিয়ার রংটাই বদলে গিয়েছিল। খাদানের পাথর ভাঙার আওয়াজ তখনও চলছিল, কিন্তু রিতার জীবনের অন্ধকার আরও ঘনীভূত হয়ে উঠেছিল। কারণ যে কাজ তাকে এতকাল খাইয়ে পরিয়ে বাঁচিয়ে রেখেছিল সেটাই তার কাছ থেকে নির্মমভাবে কেড়ে নেওয়া হয়েছিল। আর অন্যদিকে আরিয়ান রায়, যে তার বাবার অগাধ সম্পদ আর সম্মান পর্যন্ত পায়ে ঠেলে এসেছিল, এখন এমন এক চৌরাস্তায় দাঁড়িয়েছিল যেখানে প্রতি মোড়ে মোড়ে সংগ্রাম তার জন্য ওত পেতে অপেক্ষা করছিল। গোধূলির সময় ছিল, আকাশে হালকা কালচে মেঘ নেমে আসতে শুরু করেছিল, আর খাদানের বাইরে এক কোণায় রিতা পাথরের মতো বসেছিল। তার চোখ দুটো একদম শূন্য ছিল, যেন কাঁদতে কাঁদতে চোখের জলও শুকিয়ে গেছে। আর তার হাত তখনও আঘাতের যন্ত্রণায় কাঁপছিল। কিন্তু ব্যথা শুধু তার শরীরেই ছিল না, তার মনের ভেতর এক বিধ্বংসী ঝড় বইছিল। সে বারবার নিজেকে দোষ দিচ্ছিল যে সে যদি আরিয়ানের জীবনে না আসতো তবে হয়তো সবকিছু আগের মতোই ঠিক থাকত। কিন্তু এখন যা ঘটে গেছে তা তো আর কোনো জাদুবলে বদলানো সম্ভব নয়। ঠিক তখনই আরিয়ান তার কাছে এলো। তার হাতে একটা পুরনো ব্যাগ ছিল, যাতে দুজোড়া জামা কাপড় আর সামান্য কিছু জিনিস ছিল। সে অত্যন্ত শান্ত গলায় বলল, ওঠো, এখান থেকে যাই। এখন এই জায়গাটা আর আমাদের জন্য নিরাপদ নয়। রিতা তার দিকে মুখ তুলে তাকালো। তার চোখে প্রশ্ন ছিল, আতঙ্ক ছিল, আর এক অদ্ভুত দিশেহারা ভাব ছিল। সে কাঁপা গলায় জিজ্ঞেস করল, কোথায় যাব আমরা দুজনে? আমাদের কাছে তো মাথা গোজার কোনো ঠাঁই নেই। আরিয়ান হালকা হাসল, কিন্তু সেই হাসিতেও এক বিশাল দায়িত্বের চাপ ছিল। সে বলল, যেখানে দুমুঠো সম্মান পাব সেটাই আমাদের নতুন ঠিকানা হবে, আর আমি তোমাকে কখনোই রাস্তায় একা ফেলে যাব না। এই কথা শুনে রিতার মনে সাহস জাগল, কিন্তু তার ভেতরের ভয় তখনও পুরোপুরি দূর হয়নি। সে বলল, বড় বড় কথা বলা খুব সহজ বাবু, কিন্তু বাস্তব জীবন এত সোজা নয়। এই সমাজ আমাদের শান্তিতে বাঁচতে দেবে না, মানুষ আমাদের প্রতি মোড়ে মোড়ে বাধা দেবে। আর আপনিও যদি একদিন হাঁপিয়ে ওঠেন তবে আমি চিরতরের জন্য ভেঙে পড়ব। আরিয়ান তার চোখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে বলল, আমি মাঝপথে হাল ছেড়ে দেওয়ার মতো কাপুরুষ নই। আর যদি সারা দুনিয়া আমাদের বিরুদ্ধে তরবারি নিয়ে দাঁড়ায়, তবু আমি বুক চিতিয়ে তোমার পাশেই দাঁড়িয়ে থাকব। তার কণ্ঠস্বরে এত দৃঢ় বিশ্বাস ছিল যে রিতা কিছুক্ষণের জন্য বাকরুদ্ধ হয়ে গেল। কিন্তু সে নিজের মনকে বারবার সতর্ক করল যে নতুন করে ভরসা করা তার জন্য সবচেয়ে বড় বোকামি। কারণ সে আগেও মানুষের উপর ভরসা করেছিল আর প্রতিদানে শুধু প্রতারণাই পেয়েছিল। তবুও পরিস্থিতি এমন খাদের কিনারায় ছিল যে তার কাছে আর কোনো বিকল্প রাস্তা ছিল না। সে ধীরে ধীরে মাথা নাড়ল এবং মাটি থেকে উঠে দাঁড়াল। দুজন সেখান থেকে উদ্দেশ্যহীনভাবে হাঁটা শুরু করল। রাত ক্রমশ গভীর হচ্ছিল, রাস্তাঘাট জনশূন্য ছিল, আর উত্তুরে বাতাসে এক অদ্ভুত কনকনে ঠান্ডা ছিল, যেন আগত বিপদের সংকেত দিচ্ছে। মাইলের পর মাইল হাঁটতে হাঁটতে তারা শহরের এক ঘিঞ্জি এবং পুরনো বস্তি এলাকায় পৌঁছাল, যেখানে ভাড়ার ছোট ছোট স্যাঁতস্যাঁতে ঘর ছিল। ভাঙাচোরা দরজা, পোলেস্তারা খসা দেয়াল, আর চারদিকে চরম দারিদ্র্যের স্পষ্ট ছাপ। কিন্তু আপাতত তাদের মাথা গোজার জন্য এটিই একমাত্র উপায় ছিল। আরিয়ান সামান্য ভাড়ায় একটি ছোট ঘর নিল। ঘরটি এতই দমবন্ধ করা ছিল যে কোনো মতে দুজন সেখানে রাত কাটাতে পারে, কিন্তু তার কাছে সেটাই এখন পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত রাজপ্রাসাদ ছিল, কারণ তাতে রিতা তার সাথে ছিল। রিতা সেই স্যাঁতস্যাঁতে ঘরের ভেতর পা রাখল এবং চারদিকে নজর ঘোরাল। তার চোখে এক অদ্ভুত শূন্যতা ছিল। এটি তার এক নতুন জীবনের সূচনা ছিল, কিন্তু এই সূচনা আনন্দের চেয়ে বেশি আতঙ্কে ভরা ছিল। সে অত্যন্ত ধীর গলায় বলল, আপনি আমার জন্য আপনার জাঁকজমকপূর্ণ দুনিয়া ত্যাগ করলেন, কেন এমন পাগলামি করলেন? আরিয়ান কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকল, তারপর বলল, কারণ জীবনের প্রথমবার আমার মনে হলো যে আমি সত্যি শ্বাস নিচ্ছি, আর তোমাকে হারিয়ে ফেললে হয়তো আমি আর কোনোদিন নিজেকেই খুঁজে পেতাম না। এই কথা শুনে রিতার জমে যাওয়া মনে এক উষ্ণতা ছড়িয়ে পড়ল, কিন্তু সাথে ভয়ও তাড়া করছিল, কারণ এই সম্পর্ক যত বেশি গভীরে যাচ্ছিল ততটাই বিপজ্জনকও হয়ে উঠছিল। দিন এগোতে লাগল। আরিয়ান হন্যে হয়ে কাজের খোঁজ শুরু করল। সে শহরের এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরল, কিন্তু সব জায়গা থেকেই তাকে হয় তাড়িয়ে দেওয়া হলো, না হয় মানুষ চিনে ফেলল যে সে স্বয়ং মহেন্দ্র রায়ের ছেলে।
আর তারপর ভয়ে মানুষ তার থেকে 10 হাত দূরে থাকতে লাগল, কারণ কেউ ক্ষমতাবান জমিদারের রোষানলে পড়তে চাইত না। অন্যদিকে রীতাও লোকের বাড়িতে কাজ খোঁজার চেষ্টা করল, কিন্তু সব জায়গায় তাকে সন্দেহ আর ঘৃণার চোখে দেখা হলো। কেউ তাকে কাজ দিতে রাজি ছিল না, কারণ তাদের কেলেঙ্কারির গল্প মানুষের মুখে মুখে রটে গিয়েছিল, আর এই সমাজ তাকে অনেক আগেই অপরাধীর কাঠগড়ায় দাঁড় করিয়ে ফাঁসির রায় দিয়ে দিয়েছিল। ধীরে ধীরে পরিস্থিতি চরমে পৌঁছালো। পকেটের শেষ টাকাটাও ফুরিয়ে এলো। দুবেলা দুমুঠো খাবারের জন্যেও হাহাকার শুরু হলো, আর অনেকবার এমন রাত এলো যে দুজন শুধু কলতলার জল খেয়েই ঘুমিয়ে পড়ল। কিন্তু এত অভাবের মাঝেও আরিয়ানের মনোবল একটুও টলল না। সে প্রতিদিন রীতাকে সাহস জোগাত এবং বলতো, এই খারাপ সময়টাও খুব তাড়াতাড়ি কেটে যাবে। কিন্তু এক রাতে যখন অভাব সহ্যের সীমা ছাড়িয়ে গেল এবং ঘরে চালের একটা দানা পর্যন্ত ছিল না, তখন রীতার বাঁধ ভেঙে গেল। সে ডুকরে কাঁদতে কাঁদতে বলল, আমি তো শুরুতেই বলেছিলাম না যে এই রাস্তা মোটেও সহজ হবে না। আপনি কেন আমার কথা শুনলেন না? আপনি আমার মতো একটা অভাগীর জন্য নিজের সোনার মতো জীবনটা নষ্ট করে ফেললেন। আরিয়ান তাকে 2 হাতে জড়িয়ে শান্ত করার চেষ্টা করল, কিন্তু এবার রীতার ভেতরের জমিয়ে রাখা কষ্ট আগ্নেয়গিরির মতো বেরিয়ে এসেছিল। সে বলল, আপনি যদি এখনও নিজের রাজপ্রাসাদে ফিরে যান, তবে হয়তো সবকিছু আগের মতো ঠিক হয়ে যাবে। আমি আমার এই নরকের জীবন নিজেই কোনো মতে সামলে নেব। এই কথা শুনতেই আরিয়ান যেন বজ্রাঘাত হল। সে প্রচণ্ড রাগ এবং অপমানের মাঝে বলল, তুমি এমন কথা মুখে আনতেও কি করে পারলে যে আমি তোমাকে এই নরকে একা ফেলে রেখে পালিয়ে যাব? তোমার কি আমার ভালোবাসার উপর বিন্দু পরিমাণও বিশ্বাস নেই? রীতা শাড়ির আঁচলে চোখের জল মুছতে মুছতে বলল, বিশ্বাস করতে ভীষণ ভয় লাগে, কারণ যখন বিশ্বাস ভাঙে তখন মানুষ আর কোনোদিন উঠে দাঁড়ানোর শক্তি পায় না। দুজনের মাঝে এক ভারী নীরবতা নেমে এলো। এই নীরবতা শুধু কথার অভাব ছিল না, বরং সেই চাপা যন্ত্রণার ছিল যা ভেতরে ভেতরে তাদের কুড়ে কুড়ে খাচ্ছিল। কিন্তু সেই গুমোট নীরবতার মাঝে একটি বিষয় স্ফটিকের মতো পরিষ্কার ছিল, যে পরিস্থিতি যতই নরকতুল্য হোক না কেন, দুজন কোনো মতেই একে অপরের হাত ছাড়তে চাইত না। কিন্তু তারা ঘুণক্ষরেও জানত না যে অভাবের সংগ্রাম তো কেবল ট্রেলার, কারণ শহরের আরেক প্রান্তে জমিদার মহেন্দ্র রায় নিজের মতো করে এক ভয়ঙ্কর চাল চালার ব্লুপ্রিন্ট তৈরি করছিলেন। আর যখন তিনি সেই মোক্ষম চালটি চালবেন, তখন এই দুজন এমন এক মরণ ফাঁদে পড়বে যেখান থেকে জীবিত ফিরে আসা হয়তো তাদের সাধ্যের বাইরে থাকবে। আর এটাই তাদের জীবনে আগামী সময়ের সবচেয়ে বড় কাল বৈশাখী হয়ে ধেয়ে আসতে চলেছিল। রাতের নিস্তব্ধতা সেই ছোট্ট স্যাঁতস্যাঁতে ঘরটিকে আরও বেশি দমবন্ধ করে তুলছিল, যেখানে রীতা আর আরিয়ান তাদের চুরমার হয়ে যাওয়া স্বপ্নগুলোকে আবার জোড়া লাগানোর আপ্রাণ চেষ্টা করছিল। কিন্তু তারা জানত না যে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের খেলা এবার সেই ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছে গেছে যেখান থেকে জীবিত ফিরে আসা প্রায় অসম্ভব। কারণ অন্যদিকে জমিদার মহেন্দ্র রায় তার চরম অপমানের কড়াই গণ্ডায় বদলা নেওয়ার ছক কষে ফেলেছিলেন। আর তার জন্য এটা শুধু একটা জেদের বিষয় ছিল না, বরং তার সামাজিক প্রতিপত্তি আর পুরুষতান্ত্রিক অহংকারের এক নোংরা লড়াই হয়ে দাঁড়িয়েছিল। পরদিন সকালে যখন আরিয়ান কাজের সন্ধানে রাস্তায় বেরোল, তখন তার বিন্দুমাত্র ধারণাও ছিল না যে কেউ তার পেছনে ছায়ার মতো লেগে আছে। দুজন সন্ডামার্কা লোক দূর থেকে তার প্রতিটি পদক্ষেপের ওপর তীক্ষ্ণ নজর রাখছিল। এরা সেই ভাড়াটে গুন্ডা ছিল যাদের মহেন্দ্র রায় পাঠিয়েছিলেন, যাতে তিনি তার অবাধ্য ছেলের প্রতিটি পদক্ষেপে নজর রাখতে পারেন এবং একেবারে মোক্ষম সময়ে ছবল মারতে পারেন। অন্যদিকে বস্তির ঘরে একা বসে থাকা রীতা বারবার ভাঙা দরজার দিকে তাকাচ্ছিল। তার মন অকারণে ছটফট করছিল, যেন কোনো বড়সড় অমঙ্গল ঘটতে চলেছে। সে নিজেকে নানাভাবে বোঝানোর চেষ্টা করল, কিন্তু তার অবুঝ মন কিছুতেই মানতে রাজি ছিল না। কিছুক্ষণের মধ্যেই দরজায় সজোরে কড়া নাড়ার বিকট আওয়াজ হল। রীতা ভয়ে সিটিয়ে গেল। সে বুক ধরফর করতে করতে দরজা সামান্য খুলতেই দেখল সামনে দুজন অচেনা সন্ডামার্কা লোক দাঁড়িয়ে আছে। তাদের চোখে নিষ্ঠুরতার ছাপ ছিল এবং চেহারায় এক অদ্ভুত খুনে মেজাজ ছিল। তারা কোনো কথা না বলেই জোর করে ভেতরে পা রাখল এবং চারদিকে নজর ঘোরাতে লাগল। রীতা ভয়ে কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করল, আপনারা কারা? কি চাই আপনাদের? তখনই তাদের মধ্যে একজন অত্যন্ত কর্কশ গলায় ধমক দিয়ে বলল, আমরা কি চাই তা তুই খুব ভালো করেই জানিস। নিজের ভালো চাইলে চুপচাপ আমাদের সাথে চল, নইলে বাধ্য হয়ে আমাদের অন্য রাস্তা বেছে নিতে হবে। এই কথা শুনতেই রীতার পায়ের তলা থেকে মাটি সরে যাওয়ার উপক্রম হল। সে 2 পা পিছিয়ে গিয়ে বলল, আমি কোথাও যাব না আপনাদের সাথে, আপনারা এই মুহূর্ত থেকে বেরিয়ে যান।
কিন্তু তার গলায় আতঙ্ক স্পষ্ট ফুটে উঠছিল, আর সামনে দাঁড়িয়ে থাকা ওই গুন্ডাগুলো সেই আতঙ্ক আরও বাড়াতেই এসেছিল। তারা ভেতর থেকে দরজার ছিটকিনি আটকে দিল এবং তার দিকে রাক্ষসের মতো এগোতে লাগল। তখনই রীতা শেষ শক্তি জুগিয়ে জোরে চিৎকার করে সাহায্য চাওয়ার চেষ্টা করল, কিন্তু তাদের মধ্যে একজন বাজ পাখির মতো ছোঁ মেরে তার মুখ চেপে ধরল এবং বলল, চুপচাপ চল বলছি, না হলে তোর ওই বড়লোকের ছেলের লাশটাও কেউ খুঁজে পাবে না। এই কথা শুনতেই রীতার চোখে মৃত্যুর ভয় আরও গভীর হল, কারণ এবার ব্যাপারটা শুধু তার নিজের প্রাণের ছিল না, আরিয়ানের জীবনেরও ছিল। বাধ্য হয়ে সে মাথা নিচু করে তাদের সাথে পা বাড়াল। তার চোখ দিয়ে অনবরত জল গড়িয়ে পড়ছিল, কিন্তু তার কাছে আর বাঁচার কোনো রাস্তা খোলা ছিল না। অন্যদিকে আরিয়ান যখন রাস্তায় বুঝতে পারল যে কেউ তাকে অনুসরণ করছে, তখন সে তাদের হাতে নাতে ধরার চেষ্টা করল, কিন্তু তারা ভিড়ের সুযোগ নিয়ে তার চোখের সামনে থেকে ফসকে বেরিয়ে গেল। আর ঠিক সেই মুহূর্তেই তার পকেটে থাকা ফোনে একটি অচেনা নম্বর থেকে কল বেজে উঠল। সে কল রিসিভ করতেই ওপাশ থেকে এক হিমশীতল কণ্ঠস্বর ভেসে এলো, রীতাকে যদি জ্যান্ত অবস্থায় দেখতে চাস তবে এক্ষুনি শহরের বাইরের পুরনো করাত কলে পৌঁছে যা, আর পুলিশকে খবর দেওয়ার মতো বোকামি করিস না। এই কথা শুনতেই আরিয়ানের মাথায় আকাশ ভেঙে পড়ল। তার হৃৎপিণ্ড যেন গলার কাছে চলে এলো, কিন্তু সে নিজেকে শক্ত করল এবং এক সেকেন্ডও নষ্ট না করে সেই নির্দিষ্ট জায়গার দিকে পাগলের মতো ছুটল। পুরো রাস্তায় তার মাথায় শুধু একটাই কথা হাতুড়ির মতো আছড়ে পড়ছিল, যে রীতার যেন একটা আঁচড়ও না লাগে, কারণ এখন সে তার জন্য শুধু কোনো দায়িত্ব নয়, বরং তার বেঁচে থাকার একমাত্র কারণ হয়ে উঠেছিল। কিছুক্ষণের মধ্যেই সে শহরের বাইরের সেই পরিত্যক্ত এবং ভুতুড়ে করাতকলের সামনে পৌঁছে গেল। সেখানে চারদিকে শ্মশানের মতো শুনশান নীরবতা ছিল। ভাঙাচোরা টিনের চাল, মরচে ধরা বিশাল যন্ত্রপাতি, আর বাতাসে এক অদ্ভুত গা ছমছমে নিস্তব্ধতা ছিল, যেন সেখানে আগেও অনেক খুন খারাপি ধামাচাপা দেওয়া হয়েছে। আরিয়ান অত্যন্ত সন্তর্পণে ভেতরে ঢুকল। তার বুক হাতুড়ির মতো ধরফড় করছিল, কিন্তু তার পা এক মুহূর্তের জন্য থামল না, কারণ তার সামনে রীতার জীবন মরণের প্রশ্ন ছিল। ভেতরে পৌঁছতেই সে দেখল যে রীতা একটি পিলারের সাথে দড়ি দিয়ে বাঁধা অবস্থায় মাটিতে বসে আছে, আর তার চারপাশে ওই ষণ্ডামার্কা লোকগুলোই দাঁড়িয়ে আছে, যাদের চোখে দয়া মায়া নামের কোনো বস্তু ছিল না। আরিয়ান রাগে ফেটে পড়ে চিৎকার করে বলল, রীতাকে এক্ষুনি ছেড়ে দে, যা করার আমার সাথে কর। কিন্তু রীতা তাকে দেখে ডুকরে কেঁদে মাথা নাড়ল। তার চোখে আতঙ্কের পাশাপাশি একটা ইশারাও ছিল, যেন সে বলছিল যে এটা একটা মরণ ফাঁদ। ঠিক তখনই পেছন থেকে এক অত্যন্ত চেনা কণ্ঠস্বর গম গম করে উঠল, আর সেই গলাটি ছিল মহেন্দ্র রায়ের, যিনি ধীরে ধীরে অন্ধকারের আড়াল থেকে বেরিয়ে এলেন। তার মুখে এক নিষ্ঠুর পৈশাচিক হাসি ছিল। তিনি বললেন, আমি খুব ভালো করেই জানতাম তুই আসবি, কারণ প্রেম মানুষকে অন্ধ আর দুর্বল করে দেয়। আরিয়ান রাগে ফুঁসতে ফুঁসতে বলল, এসব নোংরামি কেন করছেন? ও একজন রক্তমাংসের মানুষ, কোনো খেলনা নয় যাকে আপনি এভাবে তুলে নিয়ে আসবেন। মহেন্দ্র রায় অত্যন্ত শীতল স্বরে বললেন, মানুষ শুধু সেই হয় যার সমাজে একটা স্টেটাস থাকে, আর এই রাস্তার মেয়েটা তোর জীবনের সবচেয়ে বড় কলঙ্ক, যাকে আমি আজ নিজের হাতে চিরতরের জন্য মুছে দিতে এসেছি। এই কথা শুনতেই আরিয়ানের ভেতরের লাভা ফেটে পড়ল। সে বলল, আপনি যদি রীতার গায়ে একটা আঁচড়ও কাটেন, তবে আমি আপনাকে জীবনেও ক্ষমা করব না। মহেন্দ্র রায় অট্টহাসি হেসে উঠলেন এবং বললেন, ক্ষমা তো আমি তোর কাছে চাইবই না, কারণ আজকের পর তোর কাছে কান্নাকাটি করা ছাড়া আর কিছুই অবশিষ্ট থাকবে না। তারপর তিনি তার গুন্ডাদের ইশারা করলেন এবং তারা রীতার দিকে এগোতেই আরিয়ান নিজের প্রাণের মায়া না করে তাদের উপর বাঘের মতো ঝাঁপিয়ে পড়ল। সেখানে মুহূর্তের মধ্যে এক ধুমধুমার কাণ্ড বেঁধে গেল। কিল ঘুষি চলতে লাগল, আর্তনাদ প্রতিধ্বনিত হতে শুরু করল, এবং ওই পরিত্যক্ত করাতকলে এক ভয়ঙ্কর মরণপণ লড়াই শুরু হয়ে গেল। আরিয়ান একেবারে একা ছিল, কিন্তু তার ভেতরের ভালোবাসা তাকে যে কোনো বাধা পার করার অতি মানবিক শক্তি যোগাচ্ছিল। সে একে একে সেই ভাড়াটে গুন্ডাগুলোকে পরাস্ত করার চেষ্টা করল, কিন্তু তারা সংখ্যায় অনেক বেশি ছিল, আর ধীরে ধীরে সে মার খেয়ে দুর্বল হতে লাগল। রীতা এসব দেখে হাউ হাউ করে কাঁদছিল। তার চোখের সামনে আরিয়ান রক্তাক্ত হচ্ছিল, আর সে বাধা অবস্থায় কিছুই করতে পারছিল না। হঠাৎ করেই একটা কান ফাটানো বিকট শব্দ হলো, আর পুরো দুনিয়া যেন এক নিমেষের জন্য থমকে গেল, কারণ সেই বন্দুকের গুলির শব্দটি বাতাস চিরে বেরিয়েছিল। আর এবার যা ঘটতে চলেছিল তা তাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর মোড় হতে যাচ্ছিল।
করাতকলে প্রতিধ্বনিত হওয়া ওই জোরালো গুলির শব্দের পর কয়েক মুহূর্তের জন্য সবকিছু শ্মশানের মতো শান্ত হয়ে গেল। বারুদের গন্ধ বাতাসে ভাসছিল, আর রিতার হৃৎপিণ্ড যেন স্তব্ধ হয়ে গিয়েছিল। সে কাঁপা কাঁপা চোখে দেখল যে আরিয়ান রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েছে, তার মাথা ফেটে রক্ত ঝরছিল, আর সামনে দাঁড়িয়ে থাকা মহেন্দ্র রায়ের হাতে ধোঁয়া ওঠা পিস্তল ছিল। সেই মুহূর্তে রিতার ভেতরের সমস্ত আতঙ্ক যেন কর্পূরের মতো উবে গেল, এবং তার জায়গা নিল এমন এক রুদ্রমূর্তি সাহস যা হয়তো চরম আঘাত আর খাঁটি ভালোবাসা মিলে গেলে জন্ম নেয়। সে সমস্ত শক্তি দিয়ে দড়ি ছিঁড়ে উঠে দাঁড়ালো এবং আরিয়ানের সামনে এসে রক্ষা কবচ হয়ে দাঁড়ালো। তার চোখে জল ছিল, কিন্তু গলায় জীবনের প্রথমবার এক অটট হুঙ্কার ছিল। সে বলল, ওকে যদি মারতে হয় তবে সবার আগে আমাকে গুলি করুন, কারণ এখন আর আমি আপনাদের এই ক্ষমতাকে ভয় পেয়ে বাঁচতে চাই না। এই কথা শুনে মহেন্দ্র রায় কয়েক মুহূর্তের জন্য থমকে গেলেন, কারণ তিনি জীবনের প্রথমবার ওই গরিব মেয়ের মাঝে এমন এক তেজ দেখেছিলেন যাকে তিনি সবসময় পায়ের তলার ধুলো মনে করতেন। ঠিক তখনই রক্তাক্ত অবস্থায় আরিয়ান প্রচণ্ড কষ্টে উঠে দাঁড়ানোর চেষ্টা করতে করতে বলল, বাবা, আপনি আমাকে সারা জীবন শুধু টাকা দিয়ে জেতা শিখিয়েছেন, কিন্তু আজ আমি হেরে গিয়েও জিতে গেছি, কারণ আমি টাকার বদলে মানবতাকে বেছে নিয়েছি। এই কথা বলতেই সে জ্ঞান হারিয়ে আবার মাটিতে পড়ে গেল। এই কথা শুনে মহেন্দ্র রায়ের হাত থরথর করে কাঁপতে শুরু করল। তার চোখের সামনে নিজের ছেলের ছোট্টবেলার নিষ্পাপ মুখ ভেসে উঠল, এবং ধীরে ধীরে তার ভেতরের পাথরের মতো কঠিন অহংকার গলতে শুরু করল। তিনি পিস্তলটা মাটিতে ফেলে দিলেন এবং অত্যন্ত ভারী গলায় বললেন, আমি হেরে গেছি আরিয়ান, আমি আজ আমার নিজের ছেলের বিবেকের কাছে হেরে গেছি। করাতকলে এক অদ্ভুত নীরবতা নেমে এলো, এবং সেই নীরবতায় এক নতুন মানবতার জন্ম নিল। বেশ কিছু সময় পর হাসপাতালে আরিয়ানের জ্ঞান ফিরল, এবং মহেন্দ্র রায় নিজে অপরাধীর মতো রিতার কাছে এলেন। তার চোখে এখন আর বড়লোকের অহংকার ছিল না, বরং চরম অনুশোচনা ছিল। তিনি ধীর গলায় বললেন, মা, তুমি চাইলে আজ থেকে এই বাড়িতে তুমি সেই সম্মান নিয়ে থাকবে যা তোমার প্রকৃত পাওনা। রিতা কিছু মুহূর্ত চুপ করে ভাবল এবং তারপর আরিয়ানের দিকে তাকালো। তার চোখে আর কোনো ভয় ছিল না, বরং ভরসা ছিল, এবং সে ধীরে ধীরে মাথা নেড়ে সম্মতি জানালো। সময়ের স্রোতের সাথে সাথে সমাজের নোংরা কানাঘুষো ধীরে ধীরে শান্ত হয়ে গেল, কারণ খাঁটি ভালোবাসাকে বেশিদিন কেউ পায়ের তলায় দাবিয়ে রাখতে পারে না। আর একদিন সেই রিতা, যাকে মানুষ অপয়া বলে খোঁটা দিত, সেই বিশাল জমিদার বাড়ির সবচেয়ে বড় সম্মান হয়ে উঠল। আর আরিয়ান, যে মানবতার জন্য সব কিছু ছেড়ে দিয়েছিল, সে অবশেষে তাই পেল যা দুনিয়ার সবচেয়ে দামি সম্পদ: সততা, খাঁটি ভালোবাসা আর প্রকৃত মানবতা। আর এভাবেই পাথর খাদানের ধুলোয় শুরু হওয়া এই গল্প এমন এক পরিণতি পেল যেখানে কষ্টই তাদের ইস্পাতের মতো মজবুত করে তুলেছিল, এবং ভালোবাসা সমাজের সব বৈষম্যের দেয়াল ভেঙে গুড়িয়ে দিয়েছিল। আর শেষে আপনাদের কাছে সবচেয়ে বড় প্রশ্ন: আপনাদের জীবনেও যদি কখনো এমন কোনো কঠিন মুহূর্ত আসে যেখানে আপনার একটা সৎ সিদ্ধান্তে কারো পুরো জীবন পাল্টে যেতে পারে, কারো শেষ ভরসা হয়ে উঠতে পারেন, তবে কি আপনি সামনে এগিয়ে যাবেন, নাকি স্বার্থপরের মতো ভিড়ের অংশ হয়ে চুপ থাকবেন? ঠান্ডা মাথায় ভেবে দেখুন, কারণ জীবন আমাদের এমন সুযোগ খুব কমই দেয় যেখানে আমরা ঠিক করতে পারি যে আমরা কেবল নিজেদের পেট ভরানোর জন্য বাঁচি নাকি মানবতার জন্যেও। এখন বুকে হাত রেখে সত্য উত্তর দিন। আপনাকে যদি একদিকে অগাধ সম্পদ, খ্যাতি আর সমাজের মিথ্যা অহংকার, এবং অন্যদিকে ভরসা, খাঁটি ভালোবাসা ও মানবতার মধ্যে যে কোনো একটি বেছে নিতে বলা হয়, তবে আপনি কোনটি বেছে নেবেন? কমেন্টে শুধু একটি শব্দ লিখে জানান: সম্পদ নাকি মানবতা। আপনার উত্তরই প্রমাণ করে দেবে যে আপনি ভেতর থেকে কতটা ভালো মানুষ। আপনারও যদি মনে হয় যে এই স্বার্থপর দুনিয়াতে টাকার চেয়ে বেশি খাঁটি হৃদয় এবং মানবতার প্রয়োজন, তবে এই ভিডিওটিতে একটি লাইক দিন, আপনার বন্ধু এবং পরিবারের সবার সাথে শেয়ার করুন, এবং এমন সুন্দর হৃদয়স্পর্শী গল্প প্রতিদিন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, কারণ আগামী গল্পটি হয়তো অন্য কারো নয়, আপনার নিজের জীবনের বাস্তবতার সাথেই মিলে যেতে পারে। দেখা হবে পরবর্তী ভিডিওর গল্পে। ততক্ষণ পর্যন্ত নিজের এবং আপনজনদের খুব ভালো করে খেয়াল রাখুন। ধন্যবাদ।